ছত্রপতি শিবাজি মহারাজকে তো তোমরা অনেকেই জানো, কিন্তু তার ছেলে সাম্ভাজি মহারাজের ব্যাপারে বেশি কেউ জানে না। ওনার ইতিহাসও তোমাদের জানা দরকার। এর জন্য একটি মুভি বানানো হয়েছে ছাভা, যেটা ফেমাস মারাঠি রাইটার শিবাজি সাবন্তের নোবেলে বেস, যেটা 1980-এ পাবলিশ হয়েছিল। ওই নোবেলে সাম্ভাজি মহারাজের বায়োগ্রাফি ডিটেলে বলা হয়েছে, যেটা এই ফিল্মে অনেক সুন্দরভাবে সামারাইজ করা হয়েছে। যদি তুমি এই মুভিটাকে ভালোভাবে বুঝতে চাও তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আজ আমি ছাভা মুভিকে শর্টে এক্সপ্লেন করব, তাহলে চলো শুরু করা যাক। যখন মারাঠা আর মুঘলদের লড়াই চলছিল, ওই সময় মুঘল শাহনশাহ ঔরঙ্গজেব সম্পূর্ণ ভারতে রাজত্ব করতে চাইতো, কিন্তু তাকে আটকে রেখেছিল ছত্রপতি শিবাজি মহারাজ, যিনি মুঘল সাম্রাজ্যকে হারিয়ে স্বরাজ্য মানে লোকতন্ত্রকে স্থাপন করতে চেয়েছিলেন। এরপর সাল 1680-এ এক বিমারিতে আক্রান্ত হয়ে শিবাজির ডেথ হয়ে যায়। এই খবর যখন ঔরঙ্গজেবের কাছে পৌঁছায় তখন তারা খুব খুশি হয় আর ভাবে শিবাজির মৃত্যুর পর হয়তো মারাঠারা দুর্বল হয়ে পড়েছে। এতে মুঘলরা খুব তাড়াতাড়ি দক্ষিণাত্য মানে মারাঠা এলাকায় দখল করতে স্বপ্ন দেখে। কিন্তু এদিকে ভোসলে পরিবারে এখন রাজ্যের শাসনভার ছত্রপতি শিবাজি মহারাজের বড় ছেলে সাম্ভাজি ভোসলেকে দিয়ে দেন। আর মারাঠারা বুঝে যায় এখন ঔরঙ্গজেবের সৈন্য দ্রুতই আমাদের আক্রমণ করতে পারে। তখন সাম্ভাজি মহারাজ মুঘলদের এটা বোঝাতে চেয়েছিলেন যে তারা দুর্বল হয়ে পড়েনি, তাই তাদের ওপর আগে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তারপর 31শে জানুয়ারি 1681-তে যখন সাম্ভাজি শুধু 24 বছরের ছিলেন, তখন তার সৈন্যের সাথে বুরহানপুরে আক্রমণ করে দেয়, যেটা মুঘলদের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। এখানে মারাঠা সেনা বুরহানপুরের সকল পাহারাদারদের মেরে সবকিছু নিয়ে নেয় আর ঔরঙ্গজেবের কাছে খবর পাঠায় যে শের এখন নেই, কিন্তু ছাবা মানে শের কা বাচ্চা এখনও বেঁচে আছে, যে ছত্রপতি শিবাজি মহারাজের স্বপ্নকে মুছতে দেবে না। এরপর মারাঠা সেনা নিজেদের বাড়িতে রায়গড়ে ফিরে আসে। এখানে সাম্ভাজির স্ত্রী ইয়েশাবাই সাম্ভাজিকে বলে যে তিনি প্রেগনেন্ট, তার ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। তার প্রথম সন্তান একটি মেয়ে এবং দ্বিতীয় সন্তান ছেলে ছিল। এরপর সাম্ভাজি রাজ্যাভিষেক হয়। এরপর তিনি মারাঠা সাম্রাজ্যের নতুন ছত্রপতি মানে রাজা হয়ে যান। কিন্তু এতে তার সৎমা, যিনি শিবাজি মহারাজের দ্বিতীয় স্ত্রী ছিলেন, তিনি একদমই খুশি হন না, কারণ তিনি তার ছেলে রাজারামকে ছত্রপতি বানাতে চেয়েছিলেন। এর জন্য তিনি মহলের কয়েকজনের সাথে মিলে সাম্ভাজির জন্য একটি ষড়যন্ত্র বানায় আর তাকে মারার জন্যে একটি সিদ্ধান্ত নেয়। এই কাজের জন্য রাজমাতা সৈরাবাই ঔরঙ্গজেবের ছেলে মির্জা আকবরের কাছে সাহায্য চায়। আকবর তার বাবার ঔরঙ্গজেবের শত্রু ছিল আর সে তাকে মেরে নিজের শাহনশাহ হতে চায়। মির্জা আকবর তার বাবার থেকে বাঁচার জন্য দক্ষিণে লুকিয়েছিল। এর জন্য সৈরাবাই আকবরের কাছে চিঠি পাঠায়, যেখানে তিনি জানায় যদি সে শিবাজিকে মারতে পারে তাহলে তিনি ঔরঙ্গজেবকে হারাতে তার সাহায্য করবে আর দক্ষিণের অল্প জমিও দেবে। এই খবর শুনে আকবর সাম্ভাজি মহারাজের সাথে দেখা করার অনুরোধ করে, যাতে রাজমাতা আর তার সঙ্গীদের মনে হয় তার ষড়যন্ত্র কাজ করছে। আর আকবর তার সাথে এর জন্যই দেখা করতে চায় যাতে সাম্ভাজিকে মারতে পারে। কিন্তু যখন সাম্ভাজি আকবরের সাথে দেখা করে তখন আকবর সৈরাবাইয়ের করা এই ষড়যন্ত্র সম্পর্কে সব কিছু জানিয়ে দেয় আর এর বদলে ঔরঙ্গজেবকে হারাতে মহারাজের কাছে সাহায্য চায়। সাম্ভাজি তার ঘরে হওয়া এই ষড়যন্ত্র শুনে আশ্চর্য হয়ে পড়ে, কিন্তু তিনি আকবরের লড়াইয়ে তাকে সাহায্য করেন না। কিন্তু তার এই কথা জানানোর জন্যে তাকে ঔরঙ্গজেবের থেকে বাঁচানোর কথা দেয় আর তাকে দক্ষিণে থাকার অনুমতিও দিয়ে দেন। তারপর সাম্ভাজি মহলে গিয়ে ষড়যন্ত্রকারীদের মৃত্যুদণ্ড শাস্তি দেয়, কিন্তু তিনি সৈরাবাইকে কিছু করেন না, কারণ তিনি রাজমাতা ছিলেন। এরপর মারাঠা সৈন্যের সেনাপতি হাম্বিররাও মোহিতে, যিনি সৈরাবাইয়ের বড় ভাই ছিলেন, তিনি তার বোনের সাথে দেখা করে আর তাকে এই গদ্দারির জন্য অনেক ভালো মন্দ বলে। সেনাপতি হাম্বিররাও সৈরাবাইয়ের নিজের দাদা ছিলেন, কিন্তু তিনি তার বোন আর ভাগনার থেকে সাম্ভাজি মহারাজকে বেশি ভালোবাসতেন আর মারাঠা সাম্রাজ্যের বিশ্বাসী সেনাপতিও ছিলেন। কিন্তু সৈরাবাই যে কোনোভাবে তার ছেলেকে রাজা বানাতে চেয়েছিলেন, আর যখন তার এই ইচ্ছা পূরণ হয় না তখন তিনি অসুস্থ হতে থাকেন আর কিছু সময় পর তারও ডেথ হয়ে যায়। অন্যদিকে ঔরঙ্গজেব মারাঠাদের হওয়া হঠাৎই আক্রমণে প্রচণ্ড রেগে যায় আর প্রতিশোধ নিতে লক্ষ লক্ষ সেনা নিয়ে দিল্লি থেকে বেরিয়ে পড়ে আর তারা দক্ষিণের দিকে যেতে থাকে। রাস্তায় তারা বুরহানপুরে থামেন। এখানকার খারাপ অবস্থা দেখে তিনি কসম খায় যে যতক্ষণ না তিনি সাম্ভাজি মহারাজকে মারেন ততক্ষণ তিনি মাথায় তাজ পরবেন না। এর মধ্যে তিনি খবর পান যে আকবর মারাঠাদের শরণ নিয়েছে। তখন ঔরঙ্গজেবের মেয়ে তার ভাই আকবরকে মারার জন্যে কিছু লোককে তাকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। এদিকে মুঘল সেনা দক্ষিণে পৌঁছে যায় আর সেখানে গিয়ে অন্যান্য শহরে গিয়ে হত্যা লুটপাট করতে থাকে। এই খবর যখন ছত্রপতির কাছে পৌঁছায় তখন তিনি সেনাপতি হাম্বির মামা আর তার সহপাঠীদের নিয়ে একটি রণনীতি বানান, যাতে তিনি ঔরঙ্গজেবকে আটকাতে পারেন। মারাঠাদের তুলনায় মুঘলদের সেনা অনেক বেশি বড় ছিল আর সাম্ভাজি তাদের উপরে সোজা আক্রমণ না করে লুকিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। এর জন্য মারাঠা সেনা অন্যান্য এলাকায় গিয়ে মুঘলদের সেনাকে অল্প অল্প করে মারতে থাকে। তারা খেতে, জঙ্গলে আর নদীতে লুকিয়ে মুঘলদের মারতে থাকে, যাতে ধীরে ধীরে মুঘল সেনা অর্ধেক হয়ে পড়ে আর তাদের সম্পদও ধীরে ধীরে কমতে থাকে। ওদিকে মহারানী ইয়েশাবাই রাজ্য সামলাচ্ছিলেন,
কারণ মহারাজ সাম্ভাজি তাকে সমান অধিকার দিয়েছিলেন। এভাবে মারাঠা আর মুঘলদের মধ্যে কিছু সময় পর্যন্ত যুদ্ধ চলতে থাকে, যেখানে মুঘলদের সৈন্য বেশি হয়েও তারা জিততে পারছিল না। এর জন্য ঔরঙ্গজেব মারাঠাদের হারাতে অন্য কোনো বুদ্ধি করে আর সাম্ভাজির কাছের কাউকে নিয়ে ষড়যন্ত্রে সাম্ভাজিকে মারার বুদ্ধি করে। এরপর সাল 1687-তে ঔরঙ্গজেবের মেয়ে জিনেদ তার ভাই আকবরের খোঁজ পেয়ে যায়। এর জন্য আকবরকে মারতে কিছু সৈন্য সেখানে পাঠিয়ে দেয়, যারা আকবরকে মারতে অনেক কাছে পৌঁছে যায়। কিন্তু তখনই মারাঠা সেনা এসে তাকে বাঁচিয়ে নেয়। আকবর তখন ভাবে তার সেখানে থাকা ঠিক হবে না। এর জন্য সাম্ভাজি মহারাজের কাছে গিয়ে বলে যে তিনি হিন্দুস্তান ছেড়ে চলে যেতে চায়। মহারাজ তাকে এই অনুমতি দিয়ে দেয়। তখনই হঠাৎ খবর আসে সেনাপতি হাম্বির রাও মুঘলদের সাথে এক যুদ্ধে মারা যায়। যদিও তিনি ওই যুদ্ধ জিতে গিয়েছিলেন, কিন্তু শেষে একটি তোপের গোলা এসে তাকে লেগে যায়। এটা শুনে সাম্ভাজি অনেক দুঃখ পায়, কারণ হাম্বির মামা শুধু একজন ভালো সেনাপতিই নয়, বরং তার পিতা সমান ছিলেন। তার চলে যাওয়ায় মারাঠা সেনা একটু দুর্বল হয়ে পড়ে। এরপর 1690-এ সাম্ভাজি মুঘলদের এক ষড়যন্ত্র সম্পর্কে জেনে যায়। ঔরঙ্গজেব, যিনি শক্তিতে মারাঠাদের মোকাবিলা করতে পারছিল না, সে এখন লোভ দিয়ে আশেপাশের রাজাদের কিনে নিয়েছিল। এতে মারাঠা সাম্রাজ্য দুর্বল হতে থাকে। তখন সাম্ভাজি সকল রাজ্যদের মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করতে চায়, যাতে তাদের বোঝাতে পারে। মহারাজ এই বৈঠক সঙ্গমেশ্বর নামক এক শহরে করতে চান, কিন্তু সেখানে যাওয়ার আগে মুঘলদের মধ্যে একটি মিথ্যা খবর প্রচার করে দেয় যে মারাঠা সেনারা পুনে দিয়ে আকলুস শহরে যাচ্ছে, যেখানে ঔরঙ্গজেবও ছিল। তিনি তার সম্পূর্ণ সেনাকে পুনে পাঠিয়ে দেয় আর নিজে একা থেকে যায়। এই সুযোগে মারাঠা সেনা সঙ্গমেশ্বরের খুফিয়া রাস্তা দিয়ে আকলুস যাচ্ছিল, যাতে ঔরঙ্গজেবকে মারতে পারে। তারপর সাম্ভাজি মহারাজ রায়গড় থেকে 150 সিপাহী নিয়ে সঙ্গমেশ্বর চলে যান। ওখানে সব রাজ্য মন্ত্রীদের বুঝিয়ে নিজের পক্ষে করে নেয়। এর পরের দিন সাম্ভাজি তার সেনা নিয়ে ঔরঙ্গজেবকে আক্রমণ করতেন, কিন্তু মুঘলরা এই ব্যাপারে জেনে যায়, কারণ সাম্ভাজির 2 শালা গানুজি আর কাহজি ওই সময় ঔরঙ্গজেবের সাথে মিলে যায়। যার কারণ ছিল মহারাজ তাকে এক জমি দিতে মানা করে দিয়েছিলেন। এতে রাগ হয়ে তারা ঔরঙ্গজেবের সাথে চলে যায়, আর ওই জমি পেতে তার জিজা সাম্ভাজির এই খবর ঔরঙ্গজেবকে দিয়ে দেয়। মুঘলরা জানতো মহারাজ এখন সঙ্গমেশ্বরে আছে, এই জন্য তারা 5000 সৈন্য নিয়ে সেখানে মারাঠাদের 150 সৈন্যের ওপর আক্রমণ করে বসে। সংখ্যায় কম হয়েও সাম্ভাজির সৈন্য তাদের ভালো টক্কর দিচ্ছিল, কিন্তু শেষে তারা হেরে যায়। তখন সাম্ভাজি তার নতুন সেনাপতি শাহাস্তি ঘরপরেকে একটি বার্তা সহ রায়গড়ে পাঠান, যাতে মহারানী বুঝে যায় যে মহারাজের বাঁচা এখন অনেক কঠিন আর আগে তাকে কি করতে হবে। তারপর সংমিশ্রণে সব মারাঠা সেনা মারা যায়, আর শুধু সাম্ভাজি আর তার প্রিয় মিত্র কবি কলসই জিন্দা ছিল। সাম্ভাজি সেখানে একাই সৈন্যদের সাথে লড়ছিল, আর তাকে থামানো প্রায় অসম্ভব ছিল। বহু কষ্টে তারা সাম্ভাজিকে আটকায়। সাম্ভাজি আর কবি কলসকে ঔরঙ্গজেবের কাছে নিয়ে যায়, যিনি তার জয়ে অনেক খুশি ছিল। তখন সাম্ভাজি বলে যে যা ইচ্ছা করে নে, কিন্তু স্বরাজ্যকে মিটাতে পারবে না, কারণ এটা কোনো সালতানাত না, বরং ছত্রপতি শিবাজী মহারাজের ভাবনা। এতে ঔরঙ্গজেব সাম্ভাজিকে অনেকভাবে টর্চার করে, কিন্তু এতে তার কোনো কিছুই হয় না, বরং সাম্ভাজি তো সুন্দর হাসছিলেন। এটা দেখে মুঘলরা অনেক অবাক হয়ে যায়। তখন ঔরঙ্গজেব সাম্ভাজিকে বলে যদি সাম্ভাজি তার ধর্ম পাল্টে নেয় আর তার সাথে মিলে যায়, তাহলে তাকে জিন্দা ছেড়ে দিবে। কিন্তু মহারাজ তার কথা মানেন না, বরং শেষ পর্যন্ত তিনি হার মানেন না। মুঘল সেনারা কবি কলসকে মেরে দেয়। এরপর 11 মার্চ 1689-এ সাম্ভাজি বীরগতি প্রাপ্ত করে, আর তিনি এই দুনিয়া ছেড়ে চলে যায়। যখন এই খবর রায়গড়ে পৌঁছায়, তখন মহারানী ইয়েসুবাই 19 বছরের রাজারামকে ছত্রপতি বানিয়ে দেয়। তখন ঔরঙ্গজেবকে খবর দেয় যে মারাঠাদের ছত্রপতি এখনও বেঁচে আছে। যেটা শুনে সে অনেক হার অনুভব করে আর বলে যে একটা সন্তানও যদি তার সাম্ভাজির মতো হতো, তাহলে সেই পুরো দুনিয়া জিতে নিত। এসবের পরেও মারাঠা আর মুঘলদের মধ্যে যুদ্ধ চলছিল, আর ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘলরা দাক্ষিণাত্য ছেড়ে চলে যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।